তো আজ আমরা দ্বাদশ শ্রেণীর সনেট সম্পর্কে একটু আলোচনা করব আর শেক্সপিয়ারের সনেট 18 সম্পর্কে একটু পড়াশোনা করি। সনেট আমাদের সিলেবাসের একটা গুরুত্বপূর্ণ। আমরা এর আগে একাদশ শ্রেণীতে একটা ভালো সনেট পড়ে এসেছি, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেটা ছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। আর দ্বাদশ শ্রেণীতে আমাদের 3টে সনেট আছে। একটা তো যেটা আছে আমরা আলোচনা করতে চলেছি, শ্যাল আই কম্পেয়ার দি। তাছাড়া আরও দুটো আছে, অ্যাজ রিপ ইন দ্য ভ্যালি যেটা র্যাবো সনেট, আর পোয়েট্রি অফ আর্থ যেটা কিটসের সনেট। আস্তে আস্তে আমরা হয়তো সবগুলোই আলোচনা করব। তাহলে যে জিনিসটা এত গুরুত্বপূর্ণ সেই সনেট সম্পর্কে কিছু আগে জেনে নেওয়া যাক। সনেট শব্দটা এসেছে একটা ইটালিয়ান শব্দ থেকে। শব্দটা হচ্ছে সনেটো। শব্দটার মানে আ লিটিল সং। সনেট আসলে কবিতা, ছোট্ট কবিতা, 14 লাইনের। সেই জন্যই হয়তো তাকে লিটিল ভার্স বা লিটিল সং বলা হয়। এই সনেট লেখার ট্র্যাডিশনটা কিন্তু প্রথম শুরু হয়েছিল ইটালিতে, অনেক আগে, মোটামুটি 13th সেঞ্চুরিতে। সেখানেতে রোমান এম্পায়ার ফ্রেডরিক II সভাতে সিসিলিয়ান পোয়েট বলে একজন কবি ছিলেন। তাদের মধ্যে একজন উল্লেখযোগ্য কবি ছিলেন গিয়াকোমো দা লেন্টিনি। তিনি মোটামুটি সনেটের আবিষ্কর্তা বা সনেটের জনক। তো তার সনেট অতটা বেশি জনপ্রিয়তা লাভ করেনি যতটা জনপ্রিয়তা লাভ করেছিল আরও বেশ কয়েকজন ইটালিয়ান পোয়েট, যেমন দান্তে, যার লেখা একটা বিখ্যাত মহাকাব্য আছে ডিভাইন কমেডি, বা ক্যাভালক্যান্তি, বা সবচেয়ে উল্লেখযোগ্য যিনি তার নাম হচ্ছে পেত্রার্ক। তো পেত্রার্কের সনেটগুলো ছিল মোটামুটি, তার থিম বা বিষয়বস্তু ছিল লাভ। আর তার গঠন কীরকম ছিল? সনেট মাত্রই তাতে 14টা লাইন ছিল, তবে প্রত্যেকটা লাইন আয়াম্বিক পেন্টামিটারে লেখা হবে। আয়াম্বিক পেন্টামিটার জিনিসটা কি, সেটা দ্বাদশ শ্রেণীর ছেলে মেয়েদের অত বিস্তারিত জানা সম্ভব নয়, বা জেনে অতটা কাজেও আসবে না। খানিকটা বোঝানো যেতে পারে। আমরা সেই নিচু ক্লাসে যে সিলেবেল পড়েছিলাম, কোনো শব্দ মনোসিলেবেল যেমন ক্যাট, পেন, বুক, কোনো শব্দ ডাই সিলেবেল যেমন টেবিল, যেমন চেয়ার, কোনো শব্দ ট্রাই সিলেবেল যেমন বিউটিফুল, যেমন আলমিরা। এই রকম সিলেবেলের উপর ভিত্তি করে মিটার তৈরি হয়। মোটামুটি 2 বা 3টে সিলেবেল নিয়ে একটা মিটার তৈরি হয়। পেন্টামিটার জিনিসটা কি না, আমাদের দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী কেমিস্ট্রি পড়েছে তারা জানে যে ল্যাটিন ল্যাঙ্গুয়েজে মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, টেট্রা মানে 4, পেন্টা মানে 5, হেক্সা বা শেষটা মানে 6, সেপ্টা মানে 7, অক্টা মানে 8, নেনা মানে 9, ডেকা মানে 10। সেইখান থেকে এসেছে পেন্টা, অর্থাৎ 5টা মিটার। কি বললাম, 2 বা 3টে সিলেবেল নিয়ে একটা মিটার হয়। সনেটের ক্ষেত্রে বিশেষ করে যে সনেট আমরা আলোচনা করব, 2 করে সিলেবেল নিয়ে একটা মিটার তৈরি হয়েছে। তাহলে 5টা মিটার থাকে প্রত্যেকটা বাক্যে। 5টা মিটার মানে এক একটা মিটারে যদি 2 করে সিলেবেল থাকে, 10টা করে সিলেবেল। যেই সনেট আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, যেমন কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেই সনেট যদি আমরা দেখি, আর্থ হ্যাজ 2 সিলেবেল হলো, নট এনি আরো 2 হলো, থিং টু আরো 2 হলো, শো মোর আরো 2 হলো, 8টা হয়ে গেছে। ফে আর 10টা সিলেবেল। 10টা সিলেবেল মানে প্রত্যেক 2 করে সিলেবেল নিয়ে একটি করে মিটার, অর্থাৎ 5টি মিটার হলো, সেই জন্য পেন্টামিটার। এইবারে ওই মিটারটাকে আয়াম্বিক কেন বলা হয় সেটা এখন জানার প্রয়োজন নেই। মোটামুটি একটু আন্দাজ করা যেতে পারে যে হঠাৎ একটা নাম শুনি বারবার সনেট পড়তে গিয়ে, আয়াম্বিক পেন্টামিটার, সেই জন্য একটু বললাম। যাই হোক, তাহলে সনেটের কি হচ্ছে, বিশেষ করে পেত্রাকান সনেটের প্রত্যেকটি বাক্য আয়াম্বিক পেন্টামিটার হচ্ছে, আর 14টি বাক্য থাকছে বা 14টি লাইন থাকছে, পংক্তি থাকছে। এইবারে আর একটা ব্যাপার আছে, ওই 14টি পংক্তিকে পেত্রাক 2 ভাগে ভাগ করতেন। 3 যে ভাগ করতেন তা নয়, তার লেখাগুলো থেকে পরবর্তীকালে বলা যেতে পারে তারপরে যারা ক্রিটিক তারা এই বিষয়বস্তু বা গঠনের দিক থেকে সনেটগুলোকে ভাগ করতেন।
প্রথম 8টা লাইনকে তারা বলতেন অক্টেভ বা অক্টেট, কারণ ওই যে 8কে ল্যাটিনে বলে অক্টা। আর শেষ 6টা লাইনকে বলা হয় সেস্টেট। প্রথম 8টা লাইন হচ্ছে প্রপোজিশন পার্ট, যেইখানেতে লেখক কি করেন, কোনো একটা প্রবলেম তুলে ধরেন বা কোনো একটা কোশ্চেন করেন। আর তারপরে 6টা বাক্যে, যেটাকে আমরা বলি সেস্টেড পার্ট, সেখানেতে তার সমাধান করেন। তাহলে প্রপোজিশন পার্ট যাচ্ছে প্রথম 8টাতে, আর 9th লাইন থেকে সেটা একটা বাঁক নিচ্ছে, যেভাবে সনেটটা যাচ্ছিল সেখান থেকে একটু বাঁক নিচ্ছে, যে চিন্তা ভাবনায় সনেটটা এতক্ষণ এগিয়ে আসছিল সেটা থেকে একটু বাঁক নিচ্ছে। ওই যে একটা টার্ন অফ থট আসছে 9th লাইনে আফটার অক্টেভ, ওটাকে, ওই টার্ন অফ থটটাকে বলা হয় ভোল্টা। তাহলে সনেট 14টা লাইন, প্রত্যেকটা লাইন আয়াম্বিক পেন্টামিটার, আর অক্টেভ আর সেস্টেটে ভাগ করা যেতে পারে। অক্টেভ আর সেস্টেটের মাঝে একটা ভোল্টা পাচ্ছি। আর একটা ব্যাপার আছে পেট্রাকান সনেটে, সেটা কি না, এই সনেটের প্রত্যেকটা বাক্যের আমরা যদি অন্তমিলগুলো দেখি, সেই অন্তমিলগুলো দেখলে আমরা বুঝবো যে একটা বিশেষ রীতিতে হয়েছে অন্তমিলটা। ধরা যাক প্রথমের বাক্যের বা প্রথমের পংক্তির শেষের শব্দটা, সেটাকে আমরা যদি এ ধরি, তার সঙ্গে তার ইমিডিয়েট পরের লাইনটা কিন্তু কোনো রাইমিং বা অন্তমিল হয় না, তাহলে সেটা হয় চতুর্থ লাইনের সঙ্গে। যেমন আমাদের ক্লাস 11-এ পড়া সনেটটাকে আমি বারবার উদাহরণ দিতে চাইছি, কারণ দ্বাদশ শ্রেণীতে তো আর খুব বেশি বিদেশি সনেট, বিদেশি ভাষার সনেট আমাদের পড়া হয়ে ওঠেনি। সেই সনেটটা আমার হাতের কাছে আছে, সেটা দেখে আমরা পড়ি, তাহলে একটা চেনা জিনিস পাবো। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, এই ফেয়ারের সঙ্গে আমরা 4 নম্বর লাইনটাই, দ্য সিটি নাও ডাথ লাইক এ গার্মেন্ট ওয়ার, একটা অন্তমিল পাচ্ছি, রেজোনেন্স পাচ্ছি। তাহলে ওই ফেয়ারটাকে যদি আমরা এ ধরি, তার সঙ্গে ওই 4 নম্বর লাইনটা আবার গিয়ে হচ্ছে এ, এইভাবে সনেটগুলোকে বা এই রাইমিংটা করা হয়, এটাকে বলা হয় সনেটের রাইম স্কিম। আচ্ছা, তাহলে প্রথম লাইনটা এ হলো। দ্বিতীয় লাইনটা কি ছিল, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, ওইটাকে আমরা ধরলাম বি। আ সাইট সো টাচিং ইন ইট ম্যাজেস্টি, ওই বাইয়ের সঙ্গে ম্যাজেস্টি এর আবার একটা মিল পেলাম। এই দুটো যদি বাইটাকে আমরা বি ধরি, তারপরে ওই টি ওয়াই ওটাকেও আমরা বি ধরব। তাহলে প্রথম 4টে লাইনের প্রথমটা হলো, প্রথম বাক্যটা হলো এ, তারপরে একটা বি, তারপরে আবার বি, তারপরে আবার এ, প্রথম 4 লাইন শেষ। তারপরে 4 লাইন অর্থাৎ সনেটের পঞ্চম লাইনে কি আসছে, দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট বেয়ার, এই বেয়ারটার সঙ্গে আমরা প্রথম লাইন ফেয়ার, চতুর্থ লাইন ওয়ারের একটা অন্তমিল পাচ্ছি। তাহলে ফেয়ার, ওয়ার, আবার এই লাইনে বেয়ার, ওই বাক্যগুলোর শেষটায় আমরা এ ধরেছিল, তাহলে এটাও এ। একই রকম ভাবে আবার অষ্টম লাইনের শেষেও আছে এ আর, সেটাও এ। আবার দ্বিতীয় লাইনটাকে বা তৃতীয় লাইনটাকে, যে তৃতীয় লাইনটা ছিল আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, এটাকে আমরা বি ধরে রেখেছিলাম। সেখানে আমরা দেখছি ষষ্ঠ লাইনটাই, শিপ, টাওয়ার, ডোমস, থিয়েটার অ্যান্ড টেম্পলস লাই ওপেন আনটু দ্য ফিল্ড অ্যান্ড টু দ্য স্কাই, অর্থাৎ বাই, লাই, স্কাই, একটা আবার আমরা অন্তর্মিল পাচ্ছি। অর্থাৎ ওই দুটোকে, অর্থাৎ দ্বিতীয় আর তৃতীয় লাইনকে বি ধরেছিলাম, এই দুটো লাইনও ষষ্ঠ সপ্তম লাইনও বি হলো। তাহলে প্রথম 8টা লাইনের রাইম স্কিম হলো এ বি বি এ, আবার এ বি বি এ। এইরকম ভাবেই সেস্টেটের রাইম স্কিমটা আমরা দেখবো, যে পেট্রাকানের সনেটে মোটামুটি যেটা দেখা যায়, আমাদের এই সনেটে যেটা আছে আপন মিস্টার বিজে, নবম লাইনটাকে আমরা সি ধরতে পারি, কারণ ওই প্রথম 8টা লাইনের কারো সঙ্গে মিল নেই। এটা একটা নতুন শব্দ আছে, হিল, স্টিপ, এটাকে আমরা সি ধরছি। তারপরের বাক্যটা একটু মিল নেই, সেটাকে আমরা আবার অন্য একটা কিছু ধরি, ডি। অর্থাৎ 9 নম্বর লাইনটা হলো সি, 10 নম্বরটা হলো ডি। আবার 11 নম্বর লাইনটাই দেখবো আমরা আছে ডি, সেটা আবার সি এর সঙ্গে মিলবে, স্টিপের সঙ্গে মিলবে, স্টিপ, ডিপ। আবার গিয়ে 13 নম্বর লাইনটাই পাবো অ্যাসলিপ,
একই রকমভাবে হিল উইল স্টিল, কবিতাটা তোমরা একটু পুরনো দেখলে বুঝতে পারবে। এই লাইনগুলো অল্টারনেটিভ লাইনে মিলাচ্ছে, মানে একটা করে বাক্য ছেড়ে ছেড়ে, এগুলো সিডি 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 এইভাবে মিলাচ্ছে। প্রথম অক্টেভটা হয়েছিল এবিবিএ এবিবিএ, এটা আছে সিডি সিডি সিডি। এছাড়াও পেত্রাকেনের অক্টেভটা ভ্যারাইটি বিশেষ নেই, শেষটাতে সিডিই সিডিই এরকম কিছু ভ্যারাইটি ছিল, সিডিসি আবার সিডিসি এরকম ভ্যারাইটি ছিল। এগুলো ছিল পেত্রাকার সনেটের স্ট্রাকচার। সেই সনেটগুলোর গঠন এরকম ছিল, আর তার বিষয়বস্তু ছিল মোটামুটি লাভ। ওয়েদার মানে এগুলো কখনো তার ভালোবাসা পরিপূর্ণতা লাভ করেছিল বা কখনো লাভ করেনি, এরকম। এইবারেতে এই সনেটটা নানা দেশে ছড়িয়ে পড়লো। অন্য দেশের খবরের আমাদের এখন প্রয়োজন নেই, আমরা খবর নিই ইংল্যান্ডে কিভাবে আসে। ইংল্যান্ডে সনেটটা আসে দুটি লোকের হাত ধরে। সেই দুটি লোক প্রথম সনেট আসেন স্যার হেনরি হাওয়ার্ড, যিনি সারে বলে একটা জায়গার আর্ল ছিলেন। তার লেখা কয়েকটা সনেট হয়তো আমরা একটু দেখে নিতে পারি, যদি এখানে পাই। প্রয়োজন নেই এখন। ইংরেজিতে হেনরি হাওয়ার্ডের নামটা কেন বলছি, দুজনের নাম বলছিলাম, নামটা এখনো বলিনি দুজনের। একজনের নাম স্যার থমাস ওয়াট, তিনি প্রধানত সনেট অনুবাদ করেছিলেন, তার স্বকীয়তা বিশেষ ছিল না। তিনি পেত্রাকের সনেটকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন, বা রোজার বলে একজন ফরাসি কবি ছিলেন, তার সনেটকে অনুবাদ করেছিলেন। আরেক লেখকের যে কথা বললাম হেনরি হাওয়ার্ড, যিনি সারে বলে এক জায়গার আল ছিলেন, তিনি ইংরেজিতে সনেট লিখতে গিয়ে একটা বিষয় লক্ষ্য করেন যে ইংরেজি ল্যাঙ্গুয়েজটা অত বেশি রাইমিং নয়, সেখানেতে ওই এবিবিএ এবিবিএ সিডি 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 এত বেশি একটা জটিল রাইম স্কিম মেনটেন করা খুব সমস্যা হয়ে পড়ছে। তাই তিনি একটু নতুন ধরনের একটা রাইম স্কিম আনেন, মানে স্ট্রাকচারালি তিনি একটু আলাদা ভাবে, মানে ওইখানে যে পেত্রাকের সনেটগুলোকে তিনি অনুবাদ করতেন সেখান থেকে সরে এনে একটা নতুন ছন্দরীতি গঠন করলেন। সেটা কীরকম, 14টা লাইন রাখলেন, প্রত্যেকটা লাইন আয়ামিক পেন্টামিটার রাখলেন, কিন্তু তিনি ওই অক্টেভ আর সেস্টেটে ভাগটা করলেন না। তাহলে তিনি 14টা লাইনকে 3টে কোয়ার্টেনে ভাগ করলেন। কোয়ার্টেন মানে 4টে লাইন, কোয়ার্টার মানে 1/4 এরকম, কোয়ার্টেন মানে কবিতা 4টে লাইন। হ্যাঁ, কোয়ার্টেন নিজেও 4টে লাইনের কোনো কবিতাকেও বোঝায়। তো 4টে লাইনের 3টে কোয়ার্টেন মানে 3 4 12টা লাইন হয়ে গেল। সেখানেতে তিনি একটা নতুন ধরনের রাইম স্কিম আনলেন। সেই রাইম স্কিমটা কি না, প্রথম লাইনটা যদি এ হয় তারপরটা বি, আবার 3 নম্বরটা এ 4 নম্বরটা বি, মানে অল্টারনেটিভ লাইনের রাইমিংটা হলো এ বি এ বি। এইবারে প্রথম 4টে লাইনের সঙ্গে যেটা প্রথম কোয়ার্টেনে চলে গেল, দ্বিতীয় কোয়ার্টেনটাই কোনো আর রাইমের লিঙ্ক আনলেন। তারপরে দ্বিতীয় কোয়ার্টেনটাই মানে পঞ্চম লাইন থেকে তিনি কি করলেন সিডি সিডি। একই রকম ভাবে তৃতীয় কোয়ার্টেনে তিনি কি করলেন ইএফ ইএফ। শেষ পড়ে রইল আর দুটো লাইন, সেই দুটো পরস্পর রাইম উইথ ইচ আদার, সেগুলো জি জি এইরকম হয়তো আমরা ধরব। কখনো কখনো এতে একটা ভুলটা থাকতো ওই 8 লাইনের পরে, আবার কখনো কখনো ওই 12 লাইন ধরে কোনো একটা প্রপোজিশন করা হতো, লাস্ট দুটো লাইনে গিয়ে তার একটা সলিউশন করা হতো। এই ধরনের সনেটটা প্রবল জনপ্রিয় হয়ে গেল শেক্সপিয়ারের হাত ধরে, যার লেখা সনেট আমরা আজকে আলোচনা করব। শেক্সপিয়ার মোটামুটি 154টা সনেট লিখেছিলেন বলে বেশিরভাগ জায়গায় আমরা দেখি, তবে সেটা আংশিক সত্য। ওই 154টা সনেট যেটার কথা উল্লেখ করা হয় সেটা হলো 1609 সালে শেক্সপিয়ার সনেট বলে একটা বই বের হয় স্যার থমাস থর্পের দ্বারা, তিনি প্রকাশ করেন বইটা। সেখানে 154টা সনেট ছিল। তাছাড়াও তার আরও কিছু সনেট পাওয়া যায় যেগুলো তার নাটকের মধ্যে লুকিয়ে আছে, যেমন হেনরি দ্য ফিফথ, লাভস লেভাস লস্ট, ট্রয়লাস অ্যান্ড ক্রুসিডা। এই ধরনের নাটকগুলোর মধ্যে আরও গোটা 6টা সনেট আছে, বা আরও কোনো একটা নাটকে একটা পার্সিয়াল সনেট আছে বলে শোনা যায়,
আমার এই মুহূর্তে মনে আসছে না। যাই হোক, ওই 154টা সনেটকে আবার অনেক ক্রিটিক 3টে ভাগে ভাগ করেন। প্রথম 1 থেকে 126 পর্যন্ত ওই সনেটগুলো, সেগুলোকে বলা হয়, কিভাবে এই ভাগটা করা হয় সকলে যে সহমত বা ভাগটা যে খুব একটা নিখুঁতভাবেই হবে এমনটা নয়। মোটামুটি প্রথম 1 থেকে 126টা সনেট কোনো এক ফেয়ার ইউথকে উদ্দেশ্য করে লেখা, আর 127 থেকে 152 পর্যন্ত তারপরে 26টা সনেট কোনো এক ডার্ক লেডিকে উদ্দেশ্য করে লেখা, ডার্ক লেডি সিরিজ বলে। আর শেষ দুটো সনেট প্রেমের দেবতা কিউপিডকে উদ্দেশ্য করে লেখা। আমাদের এই সনেটটা সনেট 18, কাজে এটা ওই কোনো এক ফেয়ার ইউথকেই উল্লেখ করে লেখা। সেই ফেয়ার ইউথটাই বইয়ের উৎসর্গপত্রে লেখা আছে টু মিস্টার WH। এই WHটাকে এটা আবার একটা বড় ধোঁয়াশার ব্যাপার। অনেক গবেষক অনেক রকম মত দেন, সকলেই যে সহমত হন এমনটা নয়, কারণ শেক্সপিয়ার স্বয়ং কোনোটা স্পষ্টভাবে বলে যাননি। তো কিছু কিছু জিনিস যেগুলো আমাদের মেনে নিতে হয়, যে বা অনেকেই মেনে নেন যে মিস্টার WH হচ্ছেন উইলিয়াম হারবার্ট। তিনি হচ্ছেন আর্ল অফ পেমব্রুক। পেমব্রুক বলে একটা জায়গার আর্ল ছিলেন। তিনি ছিলেন শেক্সপিয়ারের পৃষ্ঠপোষক। আবার তিনি ছিলেন আরেক বিখ্যাত সনেটিয়ার আছেন বা ভালো কবি আছেন স্যার ফিলিপ সিডনি, তার ভাইপো আর তার উত্তরাধিকারী। স্যার ফিলিপ সিডনিও সনেট লিখেছিলেন, শেক্সপিয়ারের কিছু আগেই লিখেছিলেন। তার লেখা সনেট সিকোয়েন্স আছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা বলে। সেই সময় আরও একজন সনেটিয়ার ছিলেন যার নাম এডমন্ড স্পেন্সার। হ্যাঁ, স্পেন্সারের কথা বলতে মনে এলো, স্পেন্সার কিন্তু ইংলিশ সনেটের এই স্ট্রাকচারটা পুরোপুরি নেননি, তিনি একটা মজা করেছিলেন। তিনি যেহেতু ইংরেজিতে সনেট লিখছেন, তাই পেট্রাকারের মতো ওই এবিবিএ অক্টেভ সেস্টেট এইভাবে লেখেননি। তিনি ওই 3টে কোয়ার্টেট আর একটা রাইমিং কাপলেট এইভাবে লিখেছিলেন। তো তার সনেটের রাইমটাই একটা মজা ছিল। তার রাইম স্কিমটা ছিল এবিবিএ, এই এবি প্রথম কোয়ার্টেনটা, আবার দ্বিতীয় কোয়ার্টেনটা সেটা ছিল আবার বিসি, আবার তৃতীয় কোয়ার্টেনটা ছিল সিডি, আর লাস্ট যে দুটো পড়ে থাকছে, যেগুলো অল্টারনেটিভ রাইম করছে, যে দুটো পড়ে থাকে বলে সেগুলোকে কাপলেট বলা হচ্ছে, সেগুলো হচ্ছে ই। তাহলে কি হলো, এবি, বিসি, সিডি, ই। এই যে একটা পরস্পরের লিঙ্ক পেয়েছি, বা একটা কোয়ার্টেনের সঙ্গে আরেকটা কোয়ার্টেনের লিঙ্ক থেকে যাচ্ছি, শেষের লাইনটা এবি, আবার বি থেকে শুরু হচ্ছে বিসি, আবার সিডি। এই লিঙ্কটার জন্য স্পেন্সারের লেখা সনেটগুলোকে স্পেন্সারিয়ান সনেট বা লিঙ্কড সনেটও বলা হয়। যাই হোক, আমাদের সিলেবাসে সেই ধরনের কোনো সনেট নেই, বা সেই ধরনের সনেট পড়ারও এখন আমাদের সুযোগ হয়তো সকলে নেই। আমাদের যে সনেটটা আছে, যে সনেটটা আমরা পড়ে ফেলেছি ক্লাস 11-এ, সেটা ছিল গঠনের দিক থেকে কিন্তু পেত্রাকার সনেট। শেক্সপিয়ারের লেখা নয়, সেটা ছিল ওয়ার্ডসওয়ার্থের লেখা। ক্লাস 11-এর সনেটটার কথা বলছি আমি। সেটার রাইম স্কিমটা আমরা যখন এখন যদি আমরা বইটা উল্টিয়ে দেখি, তাহলে দেখবো এবিবিএ সিডি এরকমের ছিল। যাক, ফিরে আসি আমরা শেক্সপিয়ারের আজকের সনেটে। শেক্সপিয়ারের যে সনেটটা আমাদের আছে, এটা হলো সনেট 18। 1609 সালে যে শেক্সপিয়ার সনেট বলে একটা বই স্যার থমাস পাবলিশ করেছিলেন। শেক্সপিয়ার মারা যান 1616 সালে, মানে তিনি মারা যাওয়ার 7 বছর আগে বইটা বেরিয়েছিল। সেই বইতে এগুলো ছিল। এটা হচ্ছে সনেট 18। আমাদের বই যে টাইটেলটা দিয়ে আছে শ্যাল আই কম্পেয়ার দি, ওইটা কিন্তু সনেটটা টাইটেল নয়। শেক্সপিয়ার কোনো সনেটেরই এরকম ভাবে নামকরণ করে যাননি। যাই হোক, সনেটে আমরা সরাসরি আসি। সনেটটা একবার পড়ে নেওয়া যাক। শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। আমি কি তোমাকে একটা সামার্স ডের সঙ্গে তুলনা করতে পারি? এইভাবে এই সনেটটা শুরু হচ্ছে। প্রথম বাক্যটাই একটা প্রশ্ন, যে প্রশ্নটা কবি করছেন। অনেক জায়গায় এটাকে রিটোরিক্যাল কোশ্চেন বলা হয়। আসলে এটা একটা নতুন ধরনের ফিগার অফ স্পিচ। আমরা অল্প স্বল্প জানি, সিমিলি সম্পর্কে কিছু জানি, পারসনিফিকেশন হয়তো টুকটাক জানি। সেই রকম একটা আলাদা ফিগার অফ স্পিচ, অ্যাপোরিয়া বলা হয় এটা, যেখানে লেখক
তার মনের কোনো সন্দেহ প্রকাশ করেন, বিশেষ করে কোনো প্রশ্ন করার ক্ষেত্রে তিনি পাঠকের কাছে জানতে চান প্রশ্নটা করবেন কি করবেন না। এবারে সেটাই কখনো এরকম রেটোরিক্যাল কোশ্চেন হিসাবে বেরিয়ে আসে। যাই হোক, আমরা রেটোরিক্যাল কোশ্চেন নিয়ে বলবো এটা, যে একটা প্রশ্ন দিয়ে শুরু হচ্ছে, যেই প্রশ্নের মধ্যেই হয়তো উত্তরটা লুকিয়ে আছে। তিনি সন্দেহ প্রকাশ করছেন যে আমার কি উচিত হবে তোমাকে একটা গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করা। এবারে গ্রীষ্মের দিনের সঙ্গেই তুলনা করা কেন, তার জন্য আমাদের জানতে হবে ইংল্যান্ডে গ্রীষ্মকালটা। আমাদের গ্রীষ্মপ্রধান দেশ, আমাদের শীতকাল বা বসন্তকাল ভালো লাগে যখন এত গরম নয়, আর ইংল্যান্ডটা শীত প্রধান দেশ। ইংল্যান্ডে 4টে ঋতু থাকে, আমাদের মতো 6টা ঋতু থাকে না। মোটামুটি মার্চ এপ্রিল মে এগুলো ওদের স্প্রিং টাইম, আর জুন জুলাই আগস্ট এটা হচ্ছে ওদের দেশে সামার টাইম। সেই সময়টা ওদের কাছে একটু বোধহয় আনন্দের, কিন্তু সামারটা খুব ট্রানজিটরি, ক্ষণস্থায়ী। শেক্সপিয়ারের সময়ও ছিল, এখনও আছে, যে সামারের সময় আমার ওখানে বৃষ্টি হয়, কোনোদিন খুব গরম, আবার কোনোদিন আকাশে বজ্রগর্ভ মেঘ। সেই জন্য এক সপ্তাহের মধ্যেই হয়তো গ্রীষ্ম স্থায়ী হলো, তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। মানে তাদের একটু হয়তো স্বস্তি আনে, কিন্তু স্বস্তিটা দীর্ঘস্থায়ী হয় না। আসলে আমাদের দেশে বসন্তকাল যেরকম, যে বসন্তকাল ফাল্গুন চৈত আমাদের বসন্তকাল, কিন্তু ফাল্গুন মাসের মাঝামাঝি পর্যন্ত শীতকাল থাকে, আবার চৈত্র মাসের মাঝামাঝি থেকে গ্রীষ্মকাল শুরু হয়েছে। মানে বসন্তকালটা বাস্তবেতে 15-20 দিন বা 1 মাস এরকম হয়তো থাকে। সেই রকম সমস্যা ওদের সামার টাইমেও আছে, যতদিন থাকে সেটা তাদের কাছে আরামদায়ক, কিন্তু সেটা আবার দীর্ঘস্থায়ী হয় না। ওই পছন্দের ঋতু বলে তিনি প্রথমে ভাবলেন যে তার বিলাভেডকে তিনি সামার টাইমের সঙ্গে তুলনা করবেন, তাই সামার টাইম। আমাদের দেশে যেমন বসন্ত নিয়ে একটু বাড়াবাড়ি রকমের কবিদের মধ্যে উৎসাহ দেখা যায়, সেরকম ওদের দেশে সামার নিয়ে দেখা যায়। তাহলে প্রথমে একটা প্রশ্ন দিয়ে তিনি শুরু করলেন। তিনি একটা মেটাফর খুঁজছেন যে তার বিলাভেডের সঙ্গে কার তুলনা করবেন। তো তার পরের লাইনগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি একটা তুলনা যে তিনি আনছেন, সেই তুলনাটাকে তিনি উপযুক্ত বলে মনে করছেন না, কারণ তিনি একঝাঁক যুক্তি দিচ্ছেন যে কেন গ্রীষ্মের সঙ্গে তিনি তুলনা করবেন না, করা উচিত নয় তার। তার কারণ thou art more lovely and more temperate। দুটো বাক্যে আমরা দুটো নতুন শব্দ পেয়েছি, যে শব্দগুলো আমাদের পরিচিত নয়, একটা দি একটা দাও। দুটোরই মানে হচ্ছে ইউ। দুটো প্রধানত শেক্সপিয়ারের লেখাতেই বেশি দেখা যায়, এগুলোকে আর্কেক স্পেলিং মানে পুরনো দিনে ব্যবহৃত হতো। দিটা প্রধানত অবজেক্টিভ ক্ষেত্রে বসে, আর দাওটা সাবজেক্টিভ ক্ষেত্রে বসে। এদের পজিটিভ ব্যাপারটা হচ্ছে যেমন ইউর এর পজিটিভ প্রোনাউন, তো দাও বা দি এর পজিটিভ প্রোনাউন আবার দাইন বা দাই। যাক, সেটা যখন তোমরা ক্লাসে যাবে, ক্লাসে স্যারদেরকে একটু প্রশ্ন করলে স্যারেরা বিস্তারিত আরো বুঝিয়ে দিবেন, একটা বোর্ড থাকলে আমার সুবিধা হতো। বলছেন দাও আর মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তিনি তার বিলাভেডকে বলছেন যে তার বিলাভেড আরো বেশি লাভলি। লাভলি কথাটা ইংল্যান্ডে অ্যাট্রাকটিভ বা নাইস বা বিউটিফুল এই অর্থে বসে। তার মানে কবি বলছেন যে তার বিলাভেড গ্রীষ্মকালের চেয়ে আরো বেশি লাভলি, আরো বেশি বিউটিফুল, আরো টেম্পারেট। টেম্পারেট কথাটা শেক্সপিয়ারের সময় ব্যবহৃত হতো জেন্টেল নেচার্ড, মানে ভদ্র বিনয়ী আচরণ, যার আচরণ আমাদেরকে মুগ্ধ করে। এই রকম লোকের আচরণের সঙ্গে জেন্টেল নেচার এইরকম কথাটা মোটামুটি তখন ব্যবহৃত করা হতো। মানে হুইজ নট ওভারকাম বাই প্যাশন, হঠাৎ আবেগের বশবর্তী হয়ে হঠাৎ রেগে গেল, এরকম নয়। যার আচরণ আমাদের মুগ্ধ করে, যাকে দেখে আমরা মুগ্ধ হই। ইভেন টেম্পার্ড এই কথাটা বারবার আমরা বইতে দেখতে পাবো। তাহলে গ্রীষ্মকাল নিঃসন্দেহে সুন্দর, গ্রীষ্মকাল আমাদের মুগ্ধ করে, কিন্তু কবির বিলাভেড আরো বেশি বিউটিফুল, সে আরো বেশি ইভেন টেম্পার্ড। রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। গ্রীষ্মকালে ঝোড়ো বাতাস দেয় ইংল্যান্ডে,
সেই বাতাসটা কি করে, তার আগে যে স্প্রিং টাইম ছিল মার্চ এপ্রিল মে, সেখানেতে যে নানা রকম বার্ড বা ফুলের কুঁড়ি এসেছে সেই কুঁড়িগুলো ঝরিয়ে দেয় ভালোভাবে ফুলগুলো ফোটার আগেও। তাই কবির একটা রাগ যে না, সকাল অতটা ভালো নয়, ফুলের কুঁড়িগুলোকে এই যে ছড়িয়ে দিচ্ছে। অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট আ ডেট। আবার তিনি একটা শর্টকামিং বের করেছেন, ওই যে বললাম দ্য পোয়েট গিভস আ লিস্ট অফ রিজনস হোয়াই সামার ইজ নট অল দ্যাট গ্রেট। প্রথমে তিনি তো বললেন যে না, গ্রীষ্মকাল ফুলগুলোকে ছড়িয়ে দেয়। আবার তিনি বলছেন না, গ্রীষ্ম বেশি স্থায়ী নয়, ক্ষণস্থায়ী। লিজ কথাটা একটা লিগাল টার্ম, লিগাল কথাটা এসেছে ল থেকে, মানে আইন কানুন সম্পর্কের কথা। আমরা যেটা বাংলায় চলতি ভাষায় প্রচলন করেছি খুব, লিজ, যে জমিটা বা ও বাড়িটা লিজে নিয়ে রেখেছে, 10 বছরের লিজ, 99 বছরের লিজ, এইরকম। সেই লিজটা আসল কথা হচ্ছে লিজ, মানে একটা চুক্তি, কন্ট্রাক্ট। তাহলে প্রকৃতির সঙ্গে গ্রীষ্মকালের কন্ট্রাক্টটা খুব অল্প দিনের, মানে আলংকারিক ভাষায় তিনি যেটা বলছেন সেটা সাধারণভাবে বললে গ্রীষ্মকালটা আসলে খুব ক্ষণস্থায়ী হয় না প্রকৃতিতে। তাহলে সেই জিনিসটাকে আমরা কেন ভালো বলবো, যে জিনিসটা আমরা বেশি পাই না? আর কবির বিলাপে তিনি সবসময় কবির কাছে আছেন, তাই কবি নিশ্চয়ই তাকে প্রেফার করবেন। তাহলে গ্রীষ্মের বেশ কিছু তিনি শর্টকামিং বের করছেন, যে সামার্স লিজ হ্যাথ অল, হ্যাথ মানে হ্যাজ, এটাও একটা ওই আর্কিক স্পেলিং, যে গ্রীষ্মকালের সময়টা আসলে খুব সংক্ষিপ্ত। সামটাইমস টু হট দ্য আই অফ হেভেন সাইন্স। আবার তিনি বলছেন কখনো কখনো আই অফ হেভেন আসলে একটা মেটোনিম, যেটা সূর্যকে বোঝাচ্ছে। কখনো কখনো সূর্য নাকি খুব উত্তপ্ত হয়ে ওঠে, খুব জোরালো কিরণ দেয়, যে রোদটা ঠান্ডা দেশের মানুষের সহ্য হয় না। এটা হয় গ্রীষ্মকালে, ইংল্যান্ডের সামারে, শেক্সপিয়ারের সময় হতো, এখনো হতো। কখনো রোদ বেরোলো, প্রচণ্ড রোদ, 28-30 ডিগ্রি টেম্পারেচার হয়ে যায় সেখানে, যেটা তাদের কাছে একটু অসহনীয় বটে। তাহলে গ্রীষ্মকালটা খুব একটা পছন্দ হচ্ছে না, যে না, রোদ বেরোচ্ছে বটে, রোদটা ঠান্ডা দেশের মানুষের একটু আরামদায়ক, কিন্তু কখনো এত জোরালো রোদ যেটা আমাদের পছন্দ হচ্ছে না। আবার একটা ঘাটতি বের করছেন তারপরের লাইনে, সেটা কি, অফেন ইজ হিজ গোল কমপ্লেক্সন ডিমড। আচ্ছা, সূর্য বেরোলো কখনো কখনো, ঠিক আছে, তার মৃদু আলো দিয়েও থাকলো যেটা আমাদের ভালো লাগছে, কিন্তু প্রায় তো এটা ডিমড হয়ে যায়, মৃদু হয়ে যায়। আসলে যেতে সূর্যটা মেঘের আড়ালে চলে যায়। কারণ ওই যে বললাম, ইংল্যান্ডে গ্রীষ্মকালটাতে, আমাদের দেশে গ্রীষ্মকালে যেমন কালবৈশাখী, ওদের গ্রীষ্মকালে বর্ষাও হয় প্রায়। যারা আমরা খেলা দেখি, বিশেষ করে ফুটবল বা ক্রিকেট, যখন ইংল্যান্ডে কোথাও হয়, দেখবো রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় সকালে খেলা হচ্ছে, খানিক পরে আকাশে প্রচুর মেঘ এসে গেল, তারপর বৃষ্টি হয়ে গেল, এরকম হয়। তো ওদের দেশে গ্রীষ্মকালে ওইরকম মেঘের আড়ালে সূর্য প্রায় ঢাকা চলে পড়ে যায়। তাহলে এক তো গ্রীষ্মকাল অল্প সময় স্থায়ী হয়, আবার যতটুকু সময় স্থায়ী হয় তার মধ্যে কখনো জোরালো রোদ, কখনো আবার সূর্য, যার জন্য গ্রীষ্মকালটাকে ভালো বলছি, সেটা মেঘের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছে। তাহলে আমরা কেন গ্রীষ্মকালকে অত প্রায়োরিটি দেবো, কেন সেটাকে ভালো বলবো? বলবো না। আর আমার বিলেভাইডের সঙ্গে তো কখনো তুলনায় করবো না। এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স। আবার তিনি একটা প্রসঙ্গ আনছেন, যে হ্যাঁ, এভরি ফেয়ার ফ্রম ফেয়ার, এই কথাটা তুলে বারবার নানা জায়গায় প্রশ্ন আসে যে কোন ফেয়ারটা কি বলছে। প্রথম ফেয়ারটা ভালোভাবে বলছি, এভরি ফেয়ার, প্রথম ফেয়ার মানে বিউটি, বিউটি ফ্রম ফেয়ার মানে বিউটিফুল অবজেক্ট, মানে যে কোনো সুন্দর জিনিসের সৌন্দর্য। তাহলে প্রথম ফেয়ারটা হচ্ছে সৌন্দর্য, আর দ্বিতীয় ফেয়ারটা হচ্ছে যে কোনো সুন্দর জিনিস। তাহলে যে কোনো সুন্দর জিনিসের সৌন্দর্য সামটাইম ডিক্লাইন্স, কমে যায়। কোনো একটা জিনিস আমি আজ সুন্দর দেখলাম, সেটা যে চিরকাল অনন্তকাল সুন্দর থেকে যাবে এমনটা নয় কখনো। কিভাবে সেই সুন্দর জিনিসের সৌন্দর্যটা নষ্ট হয়? বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, দুভাবে হতে পারে। হয় আইদার বাই চান্স, অ্যাক্সিডেন্টালি সুন্দর জিনিসের সৌন্দর্য নষ্ট হতে পারে। ধরা যাক আমি একটা নতুন মোবাইল ফোন কিনলাম, দেখতে শুনতে বেশ ভালো, সেটা কি চিরকাল এরকম থাকবে? যদি হাত থেকে টুক করে একদিন পড়ে যায়, বা ফোনটা কোথাও আছে, তার উপরে আমি ভুলবশত কিছু রেখে দিলাম, ডিসপ্লেটা ক্র্যাক হয়ে গেল,
তাহলে যে জিনিসটা দেখতে সুন্দর ছিল সেটা বাই চান্স মানে অ্যাক্সিডেন্টালি তার সৌন্দর্য চলে যেতে পারে। অথবা কিভাবে সৌন্দর্য যেতে পারে, নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, মানে উইথ ইনএভিটেবল চেঞ্জেস অফ নেচার, প্রকৃতির সময়ের সঙ্গে সঙ্গে যে কোনো জিনিসের সৌন্দর্য আস্তে 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 হ্রাস পাবে। যেই ফোনটা আমি আজকে কিনেছি 1 বছর 2 বছর 4 বছর যত যত্নেই রাখি, সপ্তাহে একদিন করে পরিষ্কার করলাম, মুছলাম, যত্ন করে রাখলাম, তবুও সেটা প্রথমের মতো ঝকঝকে তকতকে থাকবে না। এইভাবে যে কোনো জিনিসের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। 8টা বাক্য হলো। এইবারে তিনি একটু তার কথা থেকে সরে এলেন। একটা ভুলটা লক্ষ্য করতে পারবো আমরা এইখানেতে। আমরা এই সনেটটাকে শেক্সপিয়ারিয়ান সনেট হলেও পেট্রার্কান সনেটের কিছু বৈশিষ্ট্য পাচ্ছি। এক, পেট্রার্কান সনেটের মতো এই সনেটটার বৈশিষ্ট্য বা থিম হচ্ছে লাভ। দ্বিতীয় আরেকটা জিনিস, এই 9th লাইনে একটা টার্ন অফ থট বা ভোল্টার উপস্থিতি অল্প লক্ষ্য করতে পারছি। তিনি বাট দিয়ে তার এতক্ষণের প্রপোজিশন থেকে সরে আসছেন যে দ্য ইটারনাল সামার shall not fade, তোমার ইটারনাল সামার, দ্যাট ইজ দ্য ইউথ অফ হিজ বিলাভেড, shall not fade, সেটা কখনো কমে যাবে না, হ্রাস পাবে না, ফ্যাকাশে হয়ে যাবে না। কেন? nor lose possession of that fair thou owest, শুধু তাই নয়, তুমি যে সৌন্দর্যের অধিকারী সেই সৌন্দর্য তুমি কখনো হারাবে না। কবি তার বিলাপকে বলছেন। nor shall death brag thou wanderest in his shade, মৃত্যু কখনো বড়াই করে বলতে পারবে না যে তুমি কখনো তার উপত্যকাতে গিয়েছো। মৃত্যু যেন একজন কোনো ব্যক্তি যে একটা বড়াই করে যে সকলকেই তার উপত্যকায় কখনো না কখনো যেতে হয়। ওয়ান্ডার মানে এদিক ওদিক বেড়ানো। মৃত্যুর উপত্যকায় কখনো কবির যে বন্ধু সে যাবে না, তার মানে যে মৃত্যুর কাছে কখনো যাবে না সে অমর। তাহলে মৃত্যু বড়াই করছে কেন? মৃত্যুকে একটা পার্সনিফাই করা আছে, এটা একটা পার্সনিফিকেশনের উদাহরণ। When in eternal lines to time thou growest, যখন তুমি আমার এই ইটারনাল লাইনের মধ্যে বেঁচে থাকছো, বড় হচ্ছ, মৃত্যু তোমাকে ছুঁতে পারবে না। কবির এই যে সনেটটা আমরা পড়ছি এর লাইনগুলো নাকি ইটারনাল, চিরন্তন। সেই লাইনের মধ্যে তিনি কাকে ধরে রাখছেন, কার গুণগান করছেন, কার বর্ণনা দিচ্ছেন? তার বিলাভের। তার বিলাভের এই লাইনগুলোর মধ্যে বেড়ে উঠছে, গ্রো করছে, বড় হচ্ছে। এই লাইনগুলো ইটারনাল। এই লাইনগুলোই কবির বন্ধুকেও, তার বিলাভেডকেও, যাকে উদ্দেশ্য করে তিনি এই সনেটটা বলছেন,